নবজাতকের জন্ডিস। নবজাতকের জন্ডিস বলতে আমরা কি বুঝি? নবজাতকের জন্ডিস হলো নবজাতকের রক্তে একটা বিলিরুবিন নামক রাসায়নিক বস্তুর আধিক্য থাকলে তাকে নবজাতকের জন্ডিস বলে। এই ক্ষেত্রে বাচ্চার গায়ের রং হলুদ হয়ে যায় এবং হলুদ বর্ণটা প্রথমেই বাচ্চার মুখে ধারণ করে এবং তারপর থেকে আস্তে আস্তে মুখ থেকে বুকে, তারপর পেটে, তারপর আমাদের পায়ের দিকে আস্তে আস্তে ধাবিত হয়। এইগুলো যখন একটা কোনো নবজাতক বাচ্চার কাছে আমরা পেয়ে থাকি তখন তাকে নবজাতকের জন্ডিস বলে। নবজাতকের জন্ডিসের কারণগুলো কি কি? নবজাতকের জন্ডিসের বেশ কিছু কারণ আছে। তার ভিতরে প্রথম যে কারণ সেটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল জন্ডিস, যেটা স্বাভাবিক একটা বাচ্চার এটা হতেই পারে। ফিজিওলজিক্যাল মানে স্বাভাবিক চলাফেরা গতিবিধির মধ্যে এই জন্ডিসটা হয়েই থাকে। এরপরে যে কারণগুলো পাওয়া যায় সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং জন্ডিস। তার মানে প্রথম কয়েকদিন বাচ্চা বুকের দুধ তুলনামূলক কম পায়। এই সময় বাচ্চা একটু রিলেটিভ ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা যায়, রক্ত ঘন হয়ে যায় এবং সেই ক্ষেত্রে জন্ডিসের দেখা যেতে পারে। এই ক্ষেত্রে জন্ডিসটা প্রতিটা 100টা বাচ্চার ভিতরে প্রায় 13 জন বাচ্চার এই ব্রেস্ট ফিডিং জন্ডিস হয়। আর আগে যেটা বলছিলাম ফিজিওলজিক্যাল জন্ডিস, প্রতি 100 জন যেসব পূর্ণ বয়স্ক যেসব বাচ্চা মায়ের পেটে পূর্ণ বয়স হয়ে ডেলিভারি হয়েছে তাদের প্রতি 100 জনের 60 জন বাচ্চার এই নবজাতক জন্ডিস হতে পারে। আর যে সমস্ত বাচ্চা আগে জন্মগ্রহণ করে ডেলিভারি ডেটের আগে, তাতে অপরিণত বাচ্চা বলি, এই সমস্ত বাচ্চাগুলোর ক্ষেত্রে প্রতি 100 জনের ভিতরে প্রায় 80 জন বাচ্চার জন্ডিস হয়ে থাকে। এটা ফিজিওলজিক্যাল জন্ডিস। তারপর বলছিলাম ব্রেস্ট ফিডিং জন্ডিস, যেটা 13% বাচ্চার এটা হয়ে থাকে। তারপর হচ্ছে ব্রেস্ট মিল্ক জন্ডিস, যেটা 3% বাচ্চার এটা ব্রেস্ট মিল্ক জন্ডিস হয়। এটা মায়ের দুধ খেলে এই বাচ্চাদের এই জন্ডিসটা হতে পারে। তো এটা কমই হয় তুলনামূলক অন্য দুইটার তুলনায়। এছাড়া আরও কিছু কিছু কারণ আছে, যেমন বাচ্চা মায়ের পেটে থাকাকালীন বাচ্চার মায়ের যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, যেমন আমরা বলি টর্স ইনফেকশন, সেই ক্ষেত্রে বাচ্চার জন্ডিস হতে পারে জন্মের পরে। তাছাড়া বাচ্চার জন্মের পরে যদি কোনো কারণে ইনফেকশন হয় সে কারণেও জন্ডিস হতে পারে। আবার কোনো বাচ্চা আছে যে যাদের রক্তের গ্রুপ মায়ের রক্তের গ্রুপের সাথে সংশ্লিষ্ট, যেমন মায়ের রক্তের গ্রুপ যদি ও পজিটিভ হয়, এই ক্ষেত্রে বাচ্চার গ্রুপ যদি এ অথবা বি হয় সেই ক্ষেত্রে বাচ্চার জন্ডিস হতে পারে। এটাকে আমরা বলি এবিও ইনকম্পিটেবিলিটি। এবং সবচেয়ে সিরিয়াস যে জন্ডিসটা হয় কিন্তু পরিমাণে খুবই কম, সেটা হচ্ছে আরএস ইনকম্পিটেবিলিটি। এই ক্ষেত্রে মায়ের রক্তের গ্রুপ কোনো কারণে যদি আরএস নেগেটিভ হয়, তার মানে বোঝাচ্ছে কারো রক্তের গ্রুপ যদি এ নেগেটিভ বা বি নেগেটিভ বা এবি নেগেটিভ অথবা ও নেগেটিভ, এরকম কোনো নেগেটিভ যদি রক্তের গ্রুপ হয় এবং ওই মায়ের পেটে যদি একাধিক পজিটিভ বাচ্চা ডেলিভারি হয়, যেমন এ পজিটিভ হতে পারে, বি পজিটিভ হতে পারে, এবি পজিটিভ হতে পারে, ও পজিটিভ হতে পারে, তাহলে সেই সমস্ত বাচ্চার জন্ডিস হলে সেই জন্ডিসটা খুব তীব্র আকারে জন্ডিস হয়। এটাকে আমরা বলি আরএস ইনকম্পিটেবিলিটি। এছাড়া আবার কোনো বাচ্চার যদি জন্মগত থাইরয়েড ডিজঅর্ডার থাকে বা হাইপোথাইরয়েডিজম থাকে, তাদেরও জন্ডিস হতে পারে। এই ছিল জন্ডিসের প্রধান কারণগুলো। নবজাতকের জন্ডিসের লক্ষণগুলো কি কি? লক্ষণ কিছুই বেশি কিছু না। লক্ষণটা হচ্ছে প্রথমেই যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বাচ্চার গায়ে হলুদ বর্ণ ধারণ করা। কোনো বাচ্চা জন্মের পরে যদি 1-2 দিন পরেই হলুদ বর্ণ ধারণ করে অথবা জন্মের দিনেও যদি হলুদ বর্ণ ধারণ করে, তাহলে এই হলুদ বর্ণ ধারণ করলে এটাকে আমরা নবজাতক জন্ডিস বলে থাকি। আবার এর সাথে অন্যান্য লক্ষণ, যে বাচ্চা যে কারণে জন্ডিস হলো, যেমন ইনফেকশনের কারণে হলে বাচ্চা নড়াচড়া কমে যাবে, বাচ্চা খাওয়া দাওয়া কমে যাবে, সেটা হতে পারে। আবার যদি হাইপোথাইরয়েডিজম হতে পারে, মানে যেটা বলছিলাম হরমোন সংক্রান্ত কারণ, সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়া গতিবিধি অনেক কমে যায়, সেক্ষেত্রেও তার সেই লক্ষণগুলো দেখা দিতে পারে। আবার কোনো বাচ্চা জন্ডিসের কারণে এমনকি বাচ্চার রেস্টলেস, ইরিটেবল, এমনকি খিঁচুনি বা একেবারে নেতিয়ে পড়তেও পারে। এই সমস্ত লক্ষণগুলো আমরা নবজাতক জন্ডিসের ক্ষেত্রে পেয়ে থাকি। ফিজিওলজিক্যাল জন্ডিস বলতে আমরা কি বুঝি? ফিজিওলজিক্যাল জন্ডিস বলতে আমরা বুঝি যে এটা ফিজিওলজিক্যাল মানে নর্মাল
কার্যক্রম বাচ্চার থাকবে, বাচ্চার স্বাভাবিক গতিবিধি, খাওয়া দাওয়া, চলাফেরা, বুকে দুধ ঠিক মতো খাবে, ঘুম সবই থাকবে, কিন্তু তার সাথে পরেও জন্ডিস। এটাকে আমরা ফিজিওলজিক্যাল জন্ডিস বলি, যেখানে বাচ্চার সাধারণত জন্ডিস শুরু হয় 2 থেকে 3 দিন বয়সে এবং জন্ডিস বাড়তে বাড়তে সাধারণত 4 থেকে 5 দিন বয়সে সেটা সর্বোচ্চ লেভেলে চলে যায় এবং তারপর আস্তে আস্তে কমতে থাকে। যে সমস্ত বাচ্চা পরিপূর্ণ বয়সে জন্মগ্রহণ করেছে তার 7 দিনের ভিতরে তার এই জন্ডিসটা সাধারণত ঠিক হয়ে যায়। আর যে সমস্ত বাচ্চা ডেলিভারি আগে ডেলিভারি হয়েছে ডেটের আগে, মানে অপরিপূর্ণ বাচ্চা, তাদের জন্ডিসটা ফিজিক্যাল জন্ডিসটা ঠিক হতে একটু সময় লাগে, প্রায় 10 দিন পর্যন্ত। এই সমস্ত বাচ্চা খাওয়া দাওয়া, চলাফেরা বা অ্যাক্টিভিটি সব কিছুই নর্মাল থাকে, কিন্তু তার গায়ে জন্ডিস দেখা দিতে পারে। এই জন্ডিসগুলো এমনিতেই ঠিক হয়ে যায়। আমরা মাদেরকে বুঝিয়ে থাকি যে এর জন্য আলাদা কোনো চিকিৎসা লাগবে না। বাচ্চার বুকের দুধ কন্টিনিউ করলে আস্তে আস্তে এই জন্ডিসটা ভালো হয়ে যায়। নবজাতকের জন্ডিসের চিকিৎসা পদ্ধতি কী? চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমি একটু বলছি আগে, যে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে সবাইকে আমরা বলি বাচ্চাকে যে সকালবেলা রৌদ্রে দিলে এই জন্ডিস চলে যায়। এই ধারণাটা এখন আমরা আর শুদ্ধ বলি না। যেমন রৌদ্রে দিলে বিশেষ করে শীতকালে বাচ্চা কিন্তু হাইপোথার্মিয়া হয়ে যেতে পারে। সুতরাং হাইপোথার্মিয়াটা খুবই ডেঞ্জারাস এবং খুবই খারাপ, যত না খারাপ এই ফিজিওলজিক্যাল জন্ডিস। সুতরাং নবজাতকের জন্ডিসের জন্য আমাদের সকালবেলা রৌদ্রে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যেমন আমরা বলি শীত প্রধান দেশ, তারা তো খুবই উন্নত দেশ, সেখানে যদি এই বরফের দেশ, সেখানে বাচ্চাকে বাইরে রৌদ্রে ধরতে গেলেই তো বাচ্চার সাথে বরফ ঠান্ডা হয়ে যাবে। সুতরাং এই ধারণাগুলো শুদ্ধ না, এটার জন্য কোনো মায়েরা এই ব্যবস্থাটা গ্রহণ না করেন। জন্ডিস দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হবেন। নবজাতক বিশেষজ্ঞর শরণাপন্ন হলে ওনারা যে কারণে জন্ডিস হলো তার সে মতো ব্যবস্থা প্রদান করবেন। তার ভিতরে ব্যবস্থা প্রদান কী আছে, যে বেশিরভাগ যেহেতু আমরা বলেছি ফিজিওলজিক্যাল জন্ডিস, সেখানে কোনো চিকিৎসা লাগে না, শুধু বুকের দুধ কন্টিনিউ করলেই বাচ্চাগুলো পূর্ণ চিকিৎসা পেয়ে থাকে। তাদের জন্য আলাদা অন্য কোনো চিকিৎসা প্রয়োজন হয় না। আর কিছু কিছু ক্ষেত্রে আছে আমরা যে ফটোথেরাপি বলে একটা ব্যবস্থা আছে, যেটা হসপিটালগুলোতে দেওয়া হয়। নবজাতক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করে সেখানে এক ধরনের লাইট থেরাপি আছে। এই লাইটের 420 to 470 অ্যাঙ্গস্ট্রম একটা ওয়েভলেন্থের লাইট, যেটা ব্লু লাইট বলে, ওই লাইট থেরাপি দিলে জন্ডিসটা অনেকাংশে কমে যায়। এছাড়া আরও আমরা রক্ত যখন তীব্র আকারে জন্ডিস ধারণ করে, যেমন বলেছিলাম যে আরএস ইনকম্পিটেবিলিটি, এবি ইনকম্পিটিবিলিটি, কোনো ক্ষেত্রে আছে অন্যান্য ব্লাড গ্রুপ ইনকম্পিটেবিলিটি, সেসব ক্ষেত্রে জন্ডিসের মাত্রাটা অনেক সময় 20 বা তার বেশি ক্রস করে যায় বিলিরুবিনের মাত্রা। সেই ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করে থাকি। তার মানে কি, যেমন একটা মানুষের কিডনি পাল্টে ফেলানো হয়, লিভার পাল্টানো হয়, এরকম এই বাচ্চাদের রক্ত আমরা পাল্টে ফেলি। এটাকে বলা হয় এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। সেটা খুব কম বাচ্চার ক্ষেত্রে লাগে। আবারও কিছু কিছু চিকিৎসা আছে যে আমরা অ্যালবুমিন থেরাপি দিই, আইজিজি থেরাপি দিই, এইগুলো সব আইসিইউর চিকিৎসা। নবজাতক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করলে চিকিৎসা লাগে। কিন্তু মূল কথা যে নবজাতক বাচ্চার জন্ডিসের জন্য বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা লাগে না, শুধু বুকের দুধ কন্টিনিউ করাটাই তার প্রধান চিকিৎসা। নবজাতকের জন্ডিস প্রতিরোধের উপায় কী? নবজাতকের জন্ডিস প্রতিরোধ করাটার জন্য খুব বেশি আমাদের কিছু করার থাকে না, কেন যেহেতু বলেছি ফিজিওলজিক্যাল জন্ডিস অধিকাংশ বাচ্চার এটা হয়ে থাকে। সুতরাং এটার জন্য আলাদা প্রতিরোধের কোনো ব্যবস্থা নেই। কিন্তু যদি আমরা খুব বেশি ফ্রিকোয়েন্টলি ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করে থাকি, মানে বারবার বুকের দুধ খাওয়ালে, যে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পেলে যে ব্রেস্ট ফিডিং জন্ডিসটা অনেকাংশে প্রিভেন্ট করা যায়। তারপর সে অন্যান্য জন্ডিসের ক্ষেত্রেও বুকের দুধ কন্টিনিউ করতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে, যেমন যদি ইনফেকশন মায়ের পেটে না হয়, সেদিকে অ্যান্টিন্যাটাল চেক আপ বলি, মানে যে সমস্ত মারা গর্ভবতী হন তাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুসারে অন্তত 4 বার অ্যান্টিন্যাটাল চেক আপে যাবেন। অ্যান্টিন্যাটাল চেক আপে গেলে ওই সময় যদি কোনো ইনফেকশন বা কোনো ধরনের সমস্যা থাকে, সেটার মানে ওই সাথে সাথে চিকিৎসা নিলে তার ওই মায়ের পেটে যে নবজাতকের ডেলিভারি পর জন্ডিস হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। তাছাড়া মায়ের ইনফেকশন যদি অন্যান্য কারণে না হয়, কারণ ডেলিভারির 7 দিন আগে যদি মায়ের
জরায়ুতে ইনফেকশন বা শুধু ইনফেকশন হয় তাহলেও কিন্তু বাচ্চা ইনফেকশন ছড়াতে পারে, সেক্ষেত্রে বাচ্চা জন্ডিস হতে পারে। সুতরাং ইনফেকশন প্রিভেনশনটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর জন্মের পরে আম, যে ভিজিটর, যে কথা বলি যে বাচ্চাকে অনেক মানুষে আত্মীয় স্বজন দেখতে আসে, বা এই জিনিসটা আমরা প্রথম 28 দিন পর্যন্ত বাচ্চাকে ভিজিটরটা খুব বেশি রেস্ট্রিক্ট করতে চাই। ভিজিটর আসলেও কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে, ইনফেকশন হলেও জন্ডিস হতে পারে। এছাড়া থাইরয়েড ডিজঅর্ডার যেটা বলছিলাম, যে আমরা হরমোন পরীক্ষা করি প্রত্যেকটা বাচ্চারা, আমাদের দেশে এখন প্রোটোকলেই পড়েছে যে সরকারি প্রজ্ঞাপনে দিয়ে প্রোটোকল হয়েছে প্রতিটা বাচ্চার হরমোন টেস্ট করতে হয়, যে সেখানে যদি থাইরয়েড ডিজঅর্ডার থাকে তাহলে সেটাও চেক করে সেটা ট্রিটমেন্ট দিলেও জন্ডিসটা চিকিৎসা বা প্রতিরোধ করা সম্ভব। আর তাছাড়া যেসব ব্লাড গ্রুপ রিলেটেড, যেমন এবিও আরএস ইনকম্পিটিবিলিটি, সেটা এন্টিনেটাল চেক আপ করে মাকে পর্যাপ্ত চিকিৎসা দিয়ে এবং জন্মের পরপরই বাচ্চাকে প্রয়োজনে এক্সচেঞ্জ ট্রান্সমিশন করে জন্ডিসটা চিকিৎসা সহ প্রিভেনশনও করা সম্ভব।